সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি উপন্যাস নিয়ে। আমাদের এবারের নিবেদন মিসির আলি সিরিজ থেকে হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস অন্য ভুবন। আজ প্রথম পর্ব। দুপুরবেলা কাজের মেয়েটি মিসির আলিকে ডেকে তুলল। কে নাকি দেখা করতে এসেছে, খুব জরুরি দরকার। মিসির আলির রাগে গা কাঁপতে লাগল। কাজের মেয়েটিকে বলে দেওয়া ছিল কিছুতেই যেন তাকে 3টার আগে ডেকে তোলা না হয়। এখন ঘড়িতে বাজছে 2:10। যত জরুরি কাজই থাকুক এই সময় তাকে ডেকে তোলার কথা নয়। মিসির আলি রাগ কমাবার জন্য উল্টো দিকে 10 থেকে 1 পর্যন্ত গুনলেন। গুনগুন করে মনে মনে গাইলেন, আজি বসন্তে এত ফুল ফুটে, এত পাখি গায়। এই গানটি গাইলে তার রাগ আপনাতেই কিছুটা নেমে যায়, কিন্তু আজ নামছে না। কাজের মেয়েটির ভাবলেশহীন মুখ দেখে তা আরও বেড়ে যাচ্ছে। তিনি গম্ভীর গলায় ডাকলেন, রেবা। জি। আর কোনো দিন তুমি আমাকে 3টার আগে ডেকে তুলবে না। জি আইসা। 2 থেকে 3টে, এই 1 ঘন্টা আমি প্রতিদিন দুপুরে ঘুমিয়ে থাকি। এর নাম হচ্ছে শিয়াস্তা, বুঝলে? জি। ঘড়ি দেখতে জানো? জি না। মিসির আলির রাগ দপ করে নিভে গেল। যে মেয়ে ঘড়ি দেখতে জানে না সে তাকে 3টার সময় ডেকে তুলবে কিভাবে? রেবা মেয়েটি নতুন কাজে এসেছে, তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। রেবা। জি। আজ সন্ধ্যার পর তোমাকে ঘড়ি দেখা শেখাবো। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা প্রথমে শিখতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে। এখন বলো, যে লোকটি দেখা করতে এসেছে সে কেমন? রেবা অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ মানুষের মতোই, আবার কেমন হবে? তার এই সাহেব কী সব অদ্ভুত কথাবার্তা যে বলে, পাগলা ধরনের কথাবার্তা। বলো বলো, চুপ করে আছো কেন? মিসির আলি বিরক্ত হলেন। এই মেয়েকে কাজ শেখাতে সময় লাগবে। তিনি গম্ভীর মুখে বললেন, মানুষকে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, বুঝতে পারছো? মেয়েটি মাথা নাড়ল। মাথা নাড়ার ভঙ্গি থেকেই বলে দেওয়া যায় সে কিছুই বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সে শুধু ভাবছে এই লোকটির মাথায় দোষ আছে, তবে দোষ থাকলেও লোকটা ভালো, বেশ ভালো। রেবা এ পর্যন্ত 2টি গ্লাস, 1টি পিরিচ এবং 1টি প্লেট ভেঙেছে। একটা কাপের বোটা আলগা করে ফেলেছে। সে তাকে কিছুই বলেনি, একটা ধমক পর্যন্ত দেয়নি। ভালো মানুষগুলি একটু পাগল পাগলই হয়ে থাকে। মিসির আলি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। একটি সিগারেট বের করে হাত দিয়ে গুঁড়ো করে ফেললেন। তিনি সিগারেট ছাড়বার চেষ্টা করছেন। যখনই খুব খেতে ইচ্ছে করে তিনি একটি সিগারেট বের করে গুঁড়ো করে ফেলেন এবং ভাবতে চেষ্টা করেন একটি সিগারেট টানা হলো। এতে কোনো লাভ হচ্ছে না, শুধু মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে। রেবা। জি। এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। তোমার উত্তর থেকে আমি ধারণা করতে পারবো যে লোকটি এসেছে সে কী রকম। রেবা হাসল, তার বেশ মজা লাগছে। প্রথম প্রশ্ন, যে লোকটি এসেছে সে গ্রামে থাকে না শহরে? গ্রামে। লোকটি বুড়ো না জোয়ান? জোয়ান। রোগা না মোটা? রোগা। কি কাপড় পরে এসেছে? মনে নাই। লোকটি বুড়ো না জোয়ান? জোয়ান। রোগা না মোটা? রোগা। কি কাপড় পরে এসেছে? মনে নাই। কাপড় পরিষ্কার না ময়লা? ময়লা। হাতে কি আছে? ব্যাগ বা ছাতা এসব কিছু আছে? না। চোখে চশমা আছে? না। মিসির আলি থেমে থেমে বললেন, তোমাকে যে প্রশ্নগুলি করলাম সেগুলি মনে রাখবে। কেউ আমার কাছে এলে আমি এগুলি জানতে চাই, বুঝতে পারছো? জি। এখন যাও, আমার জন্যে 1 কাপ চমৎকার চা বানাও। দুধ চিনি কিচ্ছু দেবে না, শুধু লিকার। বানানো হয়ে গেলে চায়ের কাপে 1 দানা লবণ ফেলে দেবে। লবণ? হ্যাঁ, লবণ। মিসির আলি উঠে দাঁড়ালেন। বসার ঘরে যে লোকটি এসেছে তাকে দেখা দরকার। রেবার কথা মতো লোকটি হবে গ্রামের, ময়লা কাপড় পরে এসেছে।
জোয়ান বয়স, হাতে কিছুই নেই। এই ধরনের একজন লোকের তার কাছে কি প্রয়োজন থাকতে পারে? বসার ঘরে যে লোকটি বসেছিল সে রোগা নয়, পরনে গ্যাভার্ডিনের স্যুট, হাতে চামড়ার একটি ব্যাগ, বয়স 50-এর উপরে, চোখে চশমা। মিসির আলি মনে মনে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রেবা মেয়েটির পর্যবেক্ষণ শক্তি মোটেই নেই, একে বেশি দিন রাখা যাবে না। মিসির আলি বসে থাকা লোকটিকে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন। তিনি ঘরে ঢোকার সময় লোকটি উঠে দাঁড়ায়নি, দাঁড়াবার মতো ভঙ্গি করেছে। বসে থাকার মধ্যেও একটা স্পর্ধার ভাব আছে। লোকটি তাকিয়ে আছে সরু চোখে, যেন সে কিছু একটা যাচাই করে নিচ্ছে। মিসির আলি বললেন, ভাই, আপনার নাম? আমার নাম বরকতুল্লাহ, আমি ময়মনসিংহ থেকে এসেছি। কোনো কাজে এসেছেন কি? হ্যাঁ, কাজেই এসেছি, আমি অকাজে ঘোরাঘুরি করি না। আমার কাছে এসেছেন? আপনার কাছে না এলে আপনার ঘরে বসে আছি কেন? ভালোই বলেছেন। এখন বলুন, কি ব্যাপার? অল্প কথায় বলুন। বরকতুল্লাহ সাহেব থমথমে গলায় বললেন, আমি কথা কম বলি, আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না। তিনি লক্ষ্য করলেন লোকটি আহত হয়েছে, তার চোখ মুখ লাল। মিসির আলি খুশি হলেন, লোকটি বড় বেশি স্পর্ধা দেখাচ্ছে। বরকতুল্লাহ সাহেব, চা খাবেন? জি না, আমি চা খাই না। আমার যা বলার তা আমি খুব অল্প কথায় বলে চলে যাব। মিসির আলি হাসতে হাসতে বললেন, অল্প কথায় কিছু বলতে পারবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। আপনার অভ্যাস বেশি কথা বলা। আপনি চা খাবেন কিনা তার জবাব দিতে গিয়ে একটি দীর্ঘ বাক্য বলেছেন। আপনি বলেছেন, জি না, আমি চা খাই না। আমার যা বলার তা আমি খুব অল্প কথায় বলে চলে যাব। এই বাক্যটিতে 17টি শব্দ আছে। বরকতুল্লাহ সাহেব অবাক হয়ে তাকালেন, তার ভ্রু কুঞ্চিত হল। মিসির আলি মনে মনে হাসলেন, কাউকে বুদ্ধির খেলায় হারাতে পারলে তার খুব আনন্দ হয়। বরকতুল্লাহ সাহেব, আপনি কি চান? আপনার সাহায্য চাই। তার জন্যে আমি আপনাকে যথাযথ সম্মানই দেব। আমি ধনাঢ্য ব্যক্তি না হলেও দরিদ্র নই। আমি চেক বই সঙ্গে নিয়ে এসেছি। ভদ্রলোক কোটের পকেটে হাত দিলেন। মিসির আলির খানিকটা মন খারাপ হয়ে গেল। ধনবান ব্যক্তিরা দরিদ্রের কাছে প্রথমেই নিজেদের অর্থের কথা কেন বলে ভাবতে লাগলেন। বরকতুল্লাহ বলেন, আমি কি আমার সমস্যার কথা আপনাকে বলবো? মিসির আলি বললেন, তার আগে জানতে চাই আপনি আমার নাম জানলেন কি করে? আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তি নই যে ময়মনসিংহের একজন লোক আমার নাম জানবে। বরকতুল্লাহ নিচু স্বরে বললেন, আমি খুঁজছি একজন ভালো সাইকিয়াট্রিস্ট, যার কাছে আমি অকপটে আমার কথা বলতে পারবো, যে আমার কথায় লাফিয়ে উঠবে না, আবার অবিশ্বাসীর হাসিও হাসবে না। আমি জানি আপনি সেরকম একজন মানুষ। কি করে জানি তা তেমন জরুরি নয়। মিসির আলির মনে হলো লোকটা বেশ বুদ্ধিমান, গুছিয়ে কথা বলতে জানে, যার মানে হচ্ছে গুছিয়ে কথা বলার অভ্যেস তার আছে। লোকটি সম্ভবত একজন ব্যবসায়ী। সফল ব্যবসায়ীদের নানা ধরনের লোকজনদের সঙ্গে খুব গুছিয়ে কথা বলতে হয়। বরকতুল্লাহ সাহেব, আপনি কি একজন ব্যবসায়ী? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 10 বছর। এখন করছি না। কিসের ব্যবসা? আপনি আমাকে জেরা করছেন কেন বুঝতে পারছি না। আপনার সমস্যা নিয়ে আমি মাথা ঘামাবো কি না তা জানার জন্যে জেরা করছি। যদি আপনাকে আমার পছন্দ হয় তবেই আপনার কথা শুনব। সবার সমস্যা নিয়ে আমি মাথা ঘামাই না। যথেষ্ট পরিমাণ টাকা পেলেও না? না, আমার সম্পর্কে ভালো রকম খোঁজ খবর আপনি নেননি। যদি নিতেন তাহলে জানতেন যে আমি টাকা নেই না। বরকতুল্লাহ সাহেব দীর্ঘ সময় চুপ করে রইলেন। তিনি তার সামনে বসে থাকা রোগা ও বেটে লোকটিকে ঠিক বুঝে উঠতে পারছেন না। কথাবার্তা বলছেন অহংকারী মানুষের মতো, কিন্তু বলার ভঙ্গিটি সহজ ও স্বাভাবিক। আপনি টাকা নেন না কেন জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। টাকা নিলেই এক ধরনের বাধ্যবাধকতা এসে পড়ে। আমি তার মধ্যে যেতে চাই না। অন্যের সমস্যা নিয়ে চিন্তা করা আমার পেশা নয়, শখ। শখের ব্যাপারে কোনো রকম বাধ্যবাধকতা থাকা উচিত নয়। কি বলেন? ঠিকই বলছেন। আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। কি জানতে চান বলুন। আপনার পড়াশোনা কত দূর? MA পাশ করেছি পলিটিক্যাল সায়েন্সে। আপনি বলছেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, কেন? এই প্রশ্নের জবাব আপনাকে পরে দেব। অন্য প্রশ্ন করুন। আপনি বিবাহিত? হ্যাঁ।
আমার 9 বছর বয়সী একটি মেয়ে আছে। আপনার সমস্যা এই মেয়েকে নিয়েই, নয় কি? জি হ্যাঁ, কি করে বুঝলেন? মেয়ের কথা বলার সময় আপনার গলার স্বর পাল্টে গেল, তাই থেকেই আন্দাজ করছি। আপনার স্ত্রী মারা গেছেন কতদিন হলো? 5 বছর হলো। স্ত্রী মারা গেছেন সেটা কি করে বলতে পারলেন? বাচ্চাদের কোনো সমস্যা হলে মা নিজে আসেন, এই ক্ষেত্রে আসেননি দেখে সন্দেহ হয়েছিল। তাছাড়া বিপত্নিক মানুষদের দেখলেই চেনা যায়। আমি কি এবার আমার ব্যাপারটা বলবো? বলুন। সংক্ষেপে বলতে হবে? না, সংক্ষেপে বলার দরকার নেই। চা দিতে বলি? জি না, আমি চা খাই না। 1 গ্লাস ঠান্ডা পানি দিতে বলুন, খুব ঠান্ডা, তৃষ্ণা হচ্ছে। আমার ঘরে ফ্রিজ নেই, পানি খুব ঠান্ডা হবে না। ভদ্রলোক তৃষ্ণার্তের মতোই পানির গ্লাস শেষ করে দ্বিতীয় গ্লাস চাইলেন। মিসির আলি বললেন, আর 1 গ্লাস দেব? আর লাগবে না। আপনি তাহলে শুরু করুন। আপনার মেয়ের নাম কি? তিন্নি। বলুন তিন্নির কথা। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন, সম্ভবত মনে মনে গুছিয়ে নিচ্ছেন, কিংবা বুঝে উঠতে পারছেন না ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন। মিসির আলি লক্ষ্য করলেন ভদ্রলোকের কপালে সূক্ষ্ম ঘামের কণা জমতে শুরু করেছে। মিসির আলি ঠিক বুঝে উঠতে পারছেন না 9 বছর বয়সী একটি মেয়ের এমন কি সমস্যা থাকতে পারে যা বলতে গিয়ে এমন অস্বস্তির মধ্যে পড়তে হয়। বলুন, আপনার মেয়ের কথা বলুন। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার মেয়ের নাম তিন্নি, ওর বয়স 9 বছর। মেয়ের জন্মের সময় ওর মা মারা যায়। মেয়েটিকে আমি নিজেই মানুষ করি। আমি মোটামুটিভাবে একজন সচ্ছল মানুষ, কাজেই আমার পক্ষে বেশ কিছু কাজের লোকজন রাখা কোনো সমস্যা ছিল না। তিন্নিকে দেখাশোনার জন্য অনেকেই ছিল, কিন্তু তবু মেয়েটির বেশিরভাগ দায়িত্ব আমি পালন করেছি। দুধ বানানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সবই আমি করতাম। বুঝতেই পারছেন, মেয়েটি আমার খুব আদরের। সব বাবার কাছেই তাদের ছেলে মেয়ের আদর থাকে, কিন্তু আমার মধ্যে বাড়াবাড়ি রকমেরই ছিল। মিসির আলি বললেন, আপনি কি বলতে চাচ্ছেন এখন নেই? ভদ্রলোক এই প্রশ্নের জবাব দিলেন না, তার মেয়ের কথা বলে যেতে লাগলেন। তিনি এমন একটি ভঙ্গি করলেন যেন প্রশ্নটি শুনতে পাননি। তিন্নির বয়স যখন 1 বছর, তখন লক্ষ্য করলাম ও অন্যান্য শিশুদের মতো নয়। সাধারণত 1 বছর বয়সেই শিশুরা কথা বলতে শুরু করে। তিন্নির বেলা তা হলো না। সে কথা বলা শিখল না। বড় বড় ডাক্তাররা সবাই দেখলেন, তারাও কোনো কারণ বের করতে পারলেন না। মেয়েটি কানে শুনতে পায়, তার ভোকাল কর্ড ঠিক আছে, কিন্তু কথা বলে না। কেউ কিছু বললে মন দিয়ে শোনে, এই পর্যন্তই। ইএনটি স্পেশালিস্ট প্রফেসর আলম বললেন, অনেক বাচ্চারাই দেরিতে কথা শেখে। এর বেলাতেও তাই হচ্ছে, দেরি হচ্ছে। আপনি আপনার মেয়ের সঙ্গে দিনরাত কথা বলবেন, ও শুনে শুনে শিখবে। আমি প্রফেসর আলমের পরামর্শ মতো প্রচুর কথা বলতাম, গল্প পড়ে শোনাতাম, সিনেমায় নিয়ে যেতাম, কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটি একটি কথাও বলল না। ওর যখন 6 বছর বয়স, তখন একটা অদ্ভুত ব্যাপার হলো। দিনটি আমার পরিষ্কার মনে আছে। জুলাই মাসের 3 তারিখ, শুক্রবার। আমি দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছি। শরীরটা ভালো যাচ্ছিল না, জ্বর জ্বর ভাব। হঠাৎ তিন্নি আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগালো এবং পরিষ্কার গলায় বলল, বাবা, অসময়ে ঘুমোচ্ছ কেন? আপনি বুঝতেই পারছেন, আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখেছি। তিন্নি কথা বলেছে, একটি দুটি শব্দ নয়, পুরো বাক্য বলছে। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলছে, কোনো রকম জড়তা নয়, অস্পষ্টতা নয়। বিস্ময় সামলাতে আমার দীর্ঘ সময় লাগলো। আমি একসময় বললাম, তুই কথা বলা জানিস? তিন্নি হাসি মুখে বলল, হ্যাঁ, কেন জানবো না? এতদিন কথা বলিসনি কেন? তিন্নি তার জবাব দিল না, ঠোঁট টিপে হাসতে লাগলো, যেন সে খুব মজা পাচ্ছে। এটা যেন চমৎকার একটা রসিকতা, কথা না বলে বাবাকে বোকা বানানো। মিসির আলি সাহেব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, নতুন এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে উঠতে আমার সময় লাগলো। তবে আমি ঠান্ডা ধরনের মানুষ। আমি কোনো কিছু নিয়েই হইচই শুরু করি না। প্রথমে নিজে বুঝতে চেষ্টা করি, কিন্তু তিন্নির ব্যাপারটা আমি কিছুতেই বুঝলাম না। হঠাৎ করে কথা বলা শুরু করা ছাড়াও তার মধ্যে অনেক বড় ধরনের অস্বাভাবিকতা ছিল।
এই পর্যন্ত বলেই বরকতুল্লাহ সাহেব থামলেন, পানি খেতে চাইলেন। মিসির আলি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। বরকতুল্লাহ সাহেব নিচু গলায় আবার কথা শুরু করলেন। আমি লক্ষ্য করলাম তিনি সব প্রশ্নের জবাব জানে। মিসির আলি বললেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। সব প্রশ্নের জবাব জানে মানে? আপনাকে উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরুন আমি তিন্নিকে জিজ্ঞেস করলাম 16 বর্গমূল কত? সে এক মুহূর্ত ইতস্তত না করে বলবে 4, যদিও সে অঙ্কের কিছুই জানে না। যে মেয়ে কথা বলতে পারে না তাকে অঙ্ক শেখানোর প্রশ্নই ওঠে না। আপনাকে আরেকটা উদাহরণ দিই। একদিন বাসায় ফিরে তিন্নিকে জিজ্ঞেস করলাম, বলতো মা, আজ নয়াবাজারে কার সঙ্গে দেখা হয়েছে? সে সঙ্গে সঙ্গে বলল, হালিম সাহেবের সঙ্গে। হালিম আমার বাল্যবন্ধু। তিন্নি তাকে চেনে না। তার সঙ্গে আমার মেয়ের কোনো দিন দেখা হয়নি। হালিমের সঙ্গে আমার দেখা হয়েছে এটা তিন্নির জানার কোনো কারণ নেই। মিসির আলি সাহেব বুঝতেই পারছেন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। তার কিছুদিন পর আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটল। রাতের বেলা তিন্নিকে নিয়ে খেতে বসেছি। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। আমি হারিকেন চালানোর জন্য বললাম। কেউ হারিকেন খুঁজে পেল না। প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। টর্চ আনতে বললাম, তাও কেউ পাচ্ছে না। আমি বিরক্ত হয়ে ধমকাধমকি করছি। তখন তিন্নি বলল, বাতি চলে গেলে সবাই এত হইচই করে কেন? আমি বললাম, অন্ধকার হয়ে যায় তাই। অন্ধকার হলে কি অসুবিধা? অন্ধকারে কিছুই দেখা যায় না, সেটাই অসুবিধা। তুমি দেখতে পাও না? শুধু আমি কেন, কেউই পায় না। আলো ছাড়া কিছুই দেখা যায় না মা। তিন্নি খুবই অবাক হলো, বিস্মিত গলায় বলল, কিন্তু আমি তো অন্ধকারেও দেখতে পাই। আমি তো সব কিছু দেখছি। প্রথম ভাবলাম সেই ঠাট্টা করছে, কিন্তু না, ঠাট্টা নয়, সে সত্যি কথাই বলছিল। সে অন্ধকারে দেখে, খুব পরিষ্কার দেখে। বরকতুল্লাহ সাহেব থামলেন, রুমাল বের করে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন। মিসির আলি বললেন, আপনার মেয়ের প্রসঙ্গে আরও কিছু কি বলবেন? তিনি না সূচক মাথা নাড়লেন। আর কিছুই বলার নেই? আছে, কিন্তু এখন আপনাকে বলতে চাই না। কখন বলবেন? প্রথম আপনি আমার মেয়েকে দেখবেন, ওর সঙ্গে কথা বলবেন, তারপর আপনাকে বলবো। ঠিক আছে, আপনার মেয়ের এখন বয়স হচ্ছে 9। মেয়ের অস্বাভাবিকতাগুলি তো আপনার অনেক আগেই চোখে পড়েছে। কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? না। ডাক্তার এর কি করবে? কোনো সাইকিয়াট্রিস্ট? না। আপনিই প্রথম ব্যক্তি যার কাছে আমি এসেছি। মেয়ের এই ব্যাপারগুলি আপনি মনে মনে লুকিয়ে রাখতে চান? হ্যাঁ চাই। কেন চাই তা আপনি আমার মেয়ের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আপনি মেয়ের মা সম্পর্কে কিছু বলুন। কি জানতে চান? জানতে চাই উনি কেমন মহিলা ছিলেন, তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কি না। না, ছিল না। উনি খুবই স্বাভাবিক মহিলা ছিলেন। আপনি ভালো মতো জানেন? হ্যাঁ, ভালো মতোই জানি। আমি 11 বছর আমার স্ত্রীর সঙ্গে কাটিয়েছি। তিনি আমাদের শেষ বয়সের সন্তান। 11 বছরে একজন মানুষকে ভালো মতো জানা যায়। তা জানা যায়। আচ্ছা, আপনার মেয়ের এই ব্যাপারগুলি কি বাইরের অন্য কাউকে বলেছেন? না, কাউকেই বলিনি। আপনি বুঝতেই পারছেন, এটা জানাজানি হওয়া মাত্রই একটা হইচই শুরু হবে। পত্রিকার লোক আসবে, টিভির লোক আসবে। আমি ভাবলাম কিছুতেই এটা করতে দেওয়া উচিত হবে না। এখন মিসির আলি সাহেব, দয়া করে বলুন, আপনি কি আমার মেয়েটাকে দেখবেন? হ্যাঁ, দেখব। কবে যাবেন ময়মনসিংহ? আপনি কবে যাবেন? আমি আগামীকাল রাতে যাব। রাত 10টায় একটা ট্রেন আছে, নর্থ বেঙ্গল এক্সপ্রেস। মিসির আলি সহজ স্বরে বললেন, আমি আপনার সঙ্গেই যাব। বরকতুল্লাহ সাহেব অবাক হয়ে বললেন, আমার সঙ্গে যাবেন? হ্যাঁ, আপনার সঙ্গে যাব। কোনো অসুবিধা হবে? বরকতুল্লাহ সাহেব মাথা নাড়লেন। কোনো অসুবিধা হবে না। এই লোকটিকে তিনি ঠিক বুঝতে পারছেন না। যে প্রথমে তার কথাই শুনতে চায়নি, সে এখন কত বিচিত্র স্বভাবের মানুষ আছে এই পৃথিবীতে। তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আঁধার হয়ে আসছে, চারদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকে না কখনো। এ বাড়ির সব মানুষজন থাকে একতলায়। তিন্নির কাউকে ডাকতে ইচ্ছা করছে না। সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে। নানান ধরনের মানুষ
কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু ওরা কেউ জানে না তিন্নি সব বুঝতে পারছে। এই তো একজন মোটা লোক, তার হাতে একটা ছাতা। শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয়? ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা, এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছেই গরম পানি দিয়ে গোসল করে ঘুমোবে। শীতের দিনের সন্ধ্যাবেলায় কেউ ঘুমোয়? লোকটার মনে খুব আনন্দ, কারণ সে হঠাৎ করে অনেক টাকা পেয়েছে। কেউ দিয়েছে তাকে, যে দিয়েছে তার নাম রহমত মিয়া। বুড়ো লোকটি চলে যেতেই রোগা একটা মানুষকে দেখা গেল। সে খুব রেগে আছে, কাকে যেন খুব গাল দিচ্ছে। এমন বাজে গলা যে শুনলে খুব রাগ লাগে। তিন্নি জানালা বন্ধ করে দিল। ঘরটা এখন অন্ধকার। অন্ধকারে কেউ কিচ্ছু দেখতে পায় না, কিন্তু সে পায়। কেউ অন্ধকারে দেখতে পায় না, সে পায় কেন? সে কেন অন্য মানুষদের মতো নয়? কেন সবাই তাকে ভয় পায়? এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। যতক্ষণ সে না ডাকবে ততক্ষণ আসবে না, এলেও খুব ভয়ে ভয়ে আসবে। দরজার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলবে, তিন্নি আপা, তিন্নি আপা। এমন রাগ লাগে, রাগ হলে তিন্নির সবাইকে কষ্ট দিতে ইচ্ছে করে। তখন তার কপালের বাঁ পাশে চিনচিনে ব্যথা হয়। ব্যথা হলেই রাগ আরও বেড়ে যায়, রাগ বাড়লে ব্যথা বাড়ে। কি কষ্ট, কি কষ্ট! তিন্নি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং রিনঝিনি গলায় ডাকল, নাজিম, নাজিম। নাজিমের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিন্নি তাকে দেখতে পাচ্ছে না। দোতলায় ওঠার সিঁড়ি পেছনের দিকে, কিন্তু তবু তিন্নি পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ধরে উপরে আসছে। তার হাতে এক গ্লাস দুধ। নাজিম তার জন্য দুধ আনছে। কি বিশ্রী ব্যাপার! সে দুধ চায়নি, তবু আনছে। এমন গাধা কেন লোকটা? তিন্নি আপা। তিন্নি তাকালো না। নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে খুব। ভয় তার পা কাঁপছে। দুধ এনেছেন কেন? দুধ খাবো না। অন্য কিছু খাবেন আপা? না, কিছু খাবো না। জি আচ্ছা। বাবা কবে আসবে আপনি জানেন? জানি না আপা। বাবা কাল সকালে আসবে। একা আসবে না, একটা লোককে নিয়ে আসবে। নাজিম কিছু বলল না। তিন্নি কাটা কাটা গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? করছি আপা, আমি সব কিছু বুঝতে পারি। আমি জানি আপা। আপনি আমাকে ভয় করেন কেন? আমি ভয় করি না আপা। না, করেন। আপনারা সবাই আমাকে ভয় করেন। আপনি করেন, আবুর মা করে, দারোয়ান করে, সবাই ভয় করে। যান, আপনি চলে যান। দুধ খাবেন না? না, খাবো না, কিচ্ছু খাবো না। বাতি জ্বালিয়ে দেই? না, বাতি জ্বালাতে হবে না। জি আচ্ছা। আমি যাই আপা? না, আপনি যেতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। নাজিম দাঁড়িয়ে রইল। তিন্নি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসল। ঘর এখন নিকষ অন্ধকার, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারেই বরং রঙগুলি পরিষ্কার দেখা যাচ্ছে। তিন্নি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কান্না পাচ্ছে। সে তার রঙগুলি দূরে সরিয়ে কাঁদতে শুরু করল। নাজিম ভীত গলায় বলল, কি হয়েছে তিন্নি আপা? তিন্নি তীক্ষ্ণ স্বরে বলল, কিছু হয়নি, আপনি চলে যান। নাজিম অতি দ্রুত সিঁড়ি থেকে নেমে গেল, যেন সে পালিয়ে বেঁচেছে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আপনারা কিন্তু আপনাদের পছন্দের উপন্যাসটি শুনতে কথা মানবীকে অনুরোধ জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।